হিমাচল প্রদেশের সেই ছোট্ট গ্রাম যার নাম মতিপুর, সেখানে প্রত্যেক দিন সন্ধ্যায় একটা ভয়ানক ভুতুড়ে অনুভূতি গ্রাম জুড়ে আতঙ্কের জাল বুনে দেয়। সেই গ্রামে সূর্য অস্তের পর যদি কোনো মানুষ গ্রামের সীমারেখার ভেতরে প্রবেশ করতে চায়, তাহলে তার অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়, এতটাই বেদনাদায়ক হয় যে স্বচক্ষে সেই দৃশ্য দেখাটাও যেন প্রায় অসম্ভব হয়ে ওঠে। আসলে আমি কথা বলছি এমন একটি গ্রামের, যে গ্রাম আজ থেকে প্রায় 100 বছর আগে সম্পূর্ণ স্বাভাবিক ছিল। তাহলে চলুন যাওয়া যাক আজ থেকে ঠিক 100 বছর আগে, আর জানা যাক ওই সময় ঠিক কি ঘটেছিল ওই গ্রামটার সঙ্গে, যেই কারণে আজও সন্ধ্যের আধার ঘনিয়ে এলেই সেই গ্রামে প্রবেশ নিষিদ্ধর বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। দিনের আলোতে তো যে কেউ প্রবেশ করতে পারে ওই গ্রামে, কিন্তু সূর্যাস্তের পর যদি কেউ প্রবেশ করে, সে যেই হোক না কেন, বেঁচে ফিরতে পারে না। আসলে আজ থেকে প্রায় 100 বছর আগে মতিপুর নামের ওই গ্রামে প্রচণ্ডভাবে খরা চলছিল। বৃষ্টির কোনো নামগন্ধ নেই। কৃষিভিত্তিক এলাকা হওয়ার দরুন চাষিরা বেশ সমস্যায় পড়ে গিয়েছিলেন। তারা তাদের সমস্যা গ্রামের মোড়লকে গিয়ে জানালেন। মোড়ল একে একে সকলের মুখে সমস্যার কথা শুনে একটা জরুরি সভার আয়োজন করলেন। আর প্রত্যেকবারই এই জরুরি সভাটা ডাকা হতো মতিপুর গ্রামের একটু আউটসাইডে, অর্থাৎ গ্রামের সীমানায় একটা বিরাট আকারের বটগাছের নিচে। তা সেই দিনও সভার আলোচনা যখন প্রায় তুঙ্গে উঠেছে, ঠিক সেই সময় সকলের নজর পড়ল গ্রামের সীমানায় দুজন মানুষ গ্রামের ভেতরে প্রবেশ করছে। যারা দুজন প্রবেশ করছিল তাদের দেখে অল্প বয়স্ক মনে হলো সকলেরই। বয়স আন্দাজ 25-26 বছর হবে। তাদের মধ্যে একজন ছিল ছেলে আর একটি মেয়ে। গ্রামের মোড়ল তাদের গ্রামে প্রবেশ করতে দেখে ডাক দিলেন। অল্প বয়স্ক ছেলে এবং মেয়েটি দুজনেই সভার সামনে এসে উপস্থিত হলো। তাদের জিজ্ঞাসা করে জানা গেল ছেলেটির নাম ধরণীধর আর মেয়েটির নাম ঈপ্সিতা। মোড়ল জিজ্ঞাসা করলেন যে তোমরা এখানে কেন এসেছো, আর এইভাবে মা বাবা পরিবার ছাড়া দুজনেই সম্পূর্ণ একা? তখন তারা দুজন বলল যে তারা বিয়ে করে এসেছে আর বর্তমানে এই গ্রামেই থাকতে চায়। মোড়ল তাদের কথা শুনে বললেন যে ঠিক আছে, তোমরা এখানে বসো, সভা শেষ হলে পর তোমাদের সাথে কথা বলছি। তারা দুজন বসে পড়ল। ওইদিকে প্রায় আধ ঘন্টা সভা চলার পর সকলেই যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তখন সেই বটগাছের তলায় গ্রামের মোড়ল আর তার কয়েকজন লোক সেখানে উপস্থিত ছিল মাত্র। তখন মোড়ল বললেন, সত্যি সত্যি বলো তোমরা এখানে কেন এসেছো, কারণ তোমাদের দেখে আমার সন্দেহ হচ্ছে তোমরা শহরের বাসিন্দা। নিশ্চয়ই কোনো কারণে এই গ্রামে প্রবেশ করতে চাইছো। কি সেই কারণ সত্যি সত্যি বলো। পরে যদি সত্যি সত্যি আমরা বুঝতে পারি যে কোনো খারাপ মতলব নিয়ে তোমরা এই গ্রামে প্রবেশ করেছো, তাহলে কিন্তু তার ফল খুব একটা ভালো হবে না। তারা দুজন তখন বলে দেয় যে তারা দুজন দুজনকে ভালোবাসে। তাদের জাত গোত্র আলাদা হওয়ার কারণে আর পরিবারের লোকজনদের চিন্তাভাবনা অন্যরকম হওয়ার জন্যেই তাদের সম্পর্ককে কেউ মেনে নিতে রাজি নয়। মেয়ের বাড়ি থেকে মেয়েকে দূরে কোনো এক পয়সাওয়ালা বৃদ্ধর সাথে বিয়ে দিতে চাইছে, তাই তারা দুজন এখানে পালিয়ে এসেছে। শেষমেশে অনেক অনুনয় বিনয় করে তারা বলল যে এখন আমরা আপনাদের এই গ্রামে আশ্রয় চাই, আমাদের দয়া করে আপনারা ফিরিয়ে দেবেন না। মোড়ল বললেন, ঠিক আছে, সমস্যা যদি এটাই হয়ে থাকে তাহলে থাকতে পারো এখানে। আমার গ্রামের একজনের সাথে আমি তোমার কথা বলিয়ে দিচ্ছি, তার কাছে তুমি ভাড়ায় থাকার মতন একটা ঘর পেয়ে যাবে। মোড়ল তাদের দুজনকে সঙ্গে করে নিয়ে গ্রামের পথে রওনা হলো। সৌভাগ্যক্রমে ওই বাড়িওয়ালা লোকটির সঙ্গে তাদের পথেই দেখা হয়ে গেল। মোড়ল তখন বললে যে যাও গিয়ে ওনার সাথে কথা বলে নাও। বলেই তিনি তার লোকজন নিয়ে সেখান থেকে হাঁটা দিলেন। ছেলে মেয়ে দুজন এরপর ওই লোকটির সাথে কথা বলে 5 টাকায় একটা থাকার মতন ঘর ভাড়া নেওয়ার পাকা কথা শেষ করল। গ্রামের ঘর মাটির দেওয়ালে তৈরি। কিছু টাকা পয়সা সঙ্গে করে নিয়েই তারা বেরিয়েছিল। দুজনেই ঘর দেখে বেশ খুশি হলো।
তাই তারা এরপর থেকে বেশ স্বাচ্ছন্দ্যেই সেখানে থাকতে শুরু করে। এখন আসল ঘটনাটায় আসা যাক, যে ঘটনাটা ঘটেছিল ঠিক এরপর থেকেই। এরপর এইভাবে প্রায় 1-1.5 মাস কেটে গেল। সবকিছু ঠিকঠাক, কোনো অস্বাভাবিকতা বা অসংলগ্ন কিছুর আভাস মাত্র নেই। কিন্তু ধীরে ধীরে সেই গ্রামের লোকরা একটা বিষয় লক্ষ্য করতে শুরু করল, যে ওই ছেলে মেয়েটি কেমন যেন একটু অন্য ধরনের। তারা গ্রামের মানুষদের মতন থাকে না। এরা কখনো হাত ধরে রাস্তা দিয়ে চলতে থাকে, কখনো নদীর ধারে কাঁধের ওপর মাথা রেখে গল্প করতে থাকে, কখনো কখনো তো জনসমাজের মাঝেই খোলাখুলিভাবে এতটাই কাছাকাছি দুজনে চলে আসে, যেটা গ্রাম বাংলায় তখনকার দিনে মোটেই ভালো হিসেবে মেনে নেওয়া হতো না। গ্রামবাসীরা কোনো মতে ব্যাপারগুলো মেনে নিতে পারছিল না। মানে আজ থেকে প্রায় 100 বছর আগে একটা গ্রাম বাংলার কালচার, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আজ থেকে প্রায় 100 বছর আগে তখনকার মানুষ আজকের দিনের মতন এতটা অ্যাডভান্স ছিল না। বিশেষ করে আমি যেখানকার কথা বলছি সেটা একটা প্রত্যন্ত ছোট্ট গ্রাম। তাই সেই গ্রামের লোকেরা ওই ছেলে মেয়েটিকে দেখেই মনে মনে ভাবতে লাগলো, এরা তো ভারী অদ্ভুত ধরনের মানুষ। এদেরকে দেখে আমাদের গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা তো বিগড়ে যেতে পারে। এক তো এরা বাড়ি থেকে পালিয়ে এসেছে, এই কথাটা গ্রামের সকলেই ততদিনে জেনে গেছে। বিশেষ করে গ্রামে এই ধরনের খবরগুলো কখনো চাপা থাকে না। তারপর তাদের এই গ্রামে এসে ওই ধরনের অদ্ভুত আচরণ, যেখানে সেখানে হাত ধরে ঘোরা, ছোট বড় সকলের সামনেই পরস্পরের অত্যন্ত কাছাকাছি আসা। আমাদের বাচ্চারা এদের দেখে কি শিখবে? এদেরকে বারণ করতে হবে। গ্রামের লোকেরা তখন 2-1 বার বারণ করলো, কিন্তু তারা কোনো কথাই শুনল না। তারা জবাব দিল, কি ভুল করেছি আমরা? আমরা দুজন তো স্বামী স্ত্রী, এখানে অবৈধ তো কোনো কাজ করছি না, পয়সা দিয়ে ভাড়া দিয়ে থাকি। কি সমস্যা আছে ভাই? কোথাও তো কোনো চুরি বা ডাকাতি করছি না। কিন্তু গ্রামবাসীদের এসব জিনিসগুলো মোটেই ভালো লাগেনি। তারা একদিন সবাই মিলে গ্রামের মোড়লের কাছে আবার গেল। সমস্ত ঘটনাটা গ্রামের মোড়লকে খুলে বলার পর তিনি বললেন, ঠিক আছে, আমি ওদেরকে বোঝাচ্ছি। এরপর একদিন তাদেরকে আবার ডাকা হলো। মোড়ল খুব ভালোভাবে অনেক বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে বললেন, কিন্তু তারা কিছুতেই মানতে রাজি নয়। তারা গ্রামের মোড়লের মুখে মুখেও তর্ক করতে লাগলো। তারা বলল, দেখুন মুরব্বি মশাই, আমরা ভুল কিছু করছি না। আমি যা করছি আমার স্ত্রীর সঙ্গে করছি, আর আমার মনে হয় না এতে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা খারাপ হয়ে যাবে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। ব্যাপারটা গ্রামের মোড়লের গায়ে লেগে যায়। তখন সে মনে মনে ভাবে যে ঠিক আছে, এরপরে আসুক কেউ অভিযোগ জানাতে, তখন মজাটা টের পাওয়াবো। এর ঠিক 2 দিন পরেই আবার একজন গ্রামবাসী মোড়লের কাছে এসে অভিযোগ জানালো। সে বলল, আমি আমার ছেলের সঙ্গে নদীর ধার দিয়ে ফিরছিলাম। নদীর ধারে দেখি ওরা দুজনেই কাঁধে মাথা দিয়ে বসে আছে, আর না জানি কি সব অসভ্যতামি করছে। আমার ছেলের তো চোখ সেই দিকেই আটকে গেল। সেখান থেকে দৃষ্টি ফেরাবার কোনো নামই নেই। এরকম ভাবে প্রতিনিয়ত চলতে থাকলে আমাদের বাচ্চা কাচ্চারা কি কোনো ভালো শিক্ষা পাবে? আপনার কি মনে হয়, কাল যদি আমাদের বাচ্চারা এদের মতন হয়ে যায় তাহলে তার দায়ভার কি আমাদের থাকবে? এদের বিরুদ্ধে অবশ্যই একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত। গ্রামের মোড়ল তখন বললেন যে ঠিক আছে, কাল রাতেই সভা ডাকা হোক, ওদের কানে যেন খবরটা না যায়। এর পরদিন রাতে সভা ডাকা হলো। গ্রামের সকলেই ওই 2 জনার বিরোধিতা করল। সবার শেষে মোড়ল তার রায় দিলেন, ওই 2 জনের জল আর খাবারের ব্যবস্থা বন্ধ করে দাও। গ্রামে যত দোকান বাজার হাট আছে, কেউ যেন এদের কাছে কোনো প্রকার দ্রব্য বিক্রি না করে। আর যদি কেউ এদের 2 জনকে কোনো কিছু বিক্রি করেছে বা কিছু দিয়ে সাহায্য করেছে, তাহলে তাকেও এই গ্রামে আর থাকতে দেওয়া হবে না। মোড়লের এই রায় শোনার পর গ্রামের কেউই তাদেরকে আর সাহায্য করতে রাজি হলো না, কারণ সকলেই নিজের গ্রামকে অত্যন্ত ভালোবাসত। কেউই ওদের 2 জনকে সাহায্য করে গ্রাম থেকে বেরিয়ে যেতে চায় না। আর তাছাড়াও
সকলেই গ্রামের মোড়লকে ভয় পেত আর সম্মানও করত। তাই গ্রামের মোড়লের কথা মতোই সকলে এদের কাছে জিনিসপত্র, খাবার ইত্যাদি বিক্রি করা বন্ধ করে দিল। ঘটনার কিছু বুঝতে না পেরে তারা দুজনেই দোকানদারদের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটি করল, কিন্তু কেউই এর কোনো কারণ তাদের কাছে খোলাসা করে কিছুই বলল না। তো এই রকম ভাবেই চলতে চলতে একদিন ঘরের সমস্ত আনাজপাতি শেষ হয়ে গেল। শহর থেকে আর কতই বা বাজার বয়ে নিয়ে আসা যায়। তাই ছেলেটি একদিন গ্রামের বাজারে গিয়ে একজন দোকানদারের সঙ্গে রীতিমতো ঝগড়া শুরু করে দেয়। সে বলে, আমাদের কাছে কোনো কিছু আপনারা কেন বিক্রি করছেন না? এর কারণ কি? আমায় তো খুলে বলুন। কি অন্যায় করেছি আমরা যে কারণে আপনারা এমন সিদ্ধান্ত নিয়েছেন? তো সেই দোকানদার তখন তাকে বলে দেয় যে গ্রামের মোড়ল তাদের কাছে জিনিসপত্র বিক্রি করতে বারণ করে দিয়েছে। তখন ধরণীর মাথায় প্রচণ্ডভাবে রাগ উঠে যায়। সে তার স্ত্রীকে বলে, তুমি বাড়ি চলে যাও, আমি এক্ষুনি গ্রামের মোড়লের সঙ্গে দেখা করতে যাব। এ তো অন্যায়। আমরা কি এমন দোষ করেছি যে উনি এত বড় একটা সিদ্ধান্ত আমাদেরকে কোনো রকমভাবে না জানিয়েই নিয়ে নিলেন? বলেই সে গ্রামের মোড়লের বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয়। তখন হঠাৎ পেছন থেকে তার স্ত্রী ইপ্সিতা তাকে ডেকে বলে যে, না, তুমি একা যাবে না, তোমার সঙ্গে আমিও যাব। সত্যি কি আমরা কোনো ভুল করেছি নাকি? আমরা তো কারোর কোনো ক্ষতি করছি না। কি এমন দোষ করেছি আমরা? এর জবাব আমিও শুনতে চাই। বলেই তারা দুজনেই গ্রামের মোড়লের বাড়িতে গিয়ে হাজির হয়। তখন সন্ধ্যা গড়িয়ে চারিদিকে অন্ধকার নেমে এসেছে। প্রায় 7টা, 7:30 মতন বাজে। ইপ্সিতা আর ধরণী দুজনেই মোড়লের বাড়িতে দাঁড়িয়ে মোড়লের সঙ্গে কথা কাটাকাটি চলছে। গ্রামের মোড়ল অনেকক্ষণ ধরে তাদের কথা শুনতে থাকে। ক্রমাগত শুনতে শুনতে তারও মাথায় যখন রাগে ফেটে যাওয়ার উপক্রম হলো, তখন সে জোরে চেঁচিয়ে উঠল। তার চেঁচিয়ে ওঠার কারণেই পেছন থেকে কয়েকজন লাঠিধারী সহচর সামনের দিকে এগিয়ে আসে। তর্কাতর্কির আবহাওয়া এতটাই গরম হয়ে ওঠে যে লাঠিধারী মোড়লের সহচররা ধরণী এবং ইপ্সিতা দুজনের ওপরেই সজোরে লাঠির আঘাত চালাতে থাকে। শুরু হয় এক প্রচণ্ড মারপিট আর ধস্তাধস্তির খেলা। মোড়লের সহচররা অনবরত বেধড়ক মার শুরু করে। উত্তেজনার বশে তারা এতটাই ক্ষিপ্ত হয়ে উঠল যে লাঠির আঘাত কোনো মতেই তারা বন্ধ করতে পারল না। ক্রমাগত সজোরে লাঠির আঘাত করতে করতে একসময় দুজনেরই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্ত বেরিয়ে আসতে শুরু করল। নিজের স্ত্রীর শরীরে রক্ত বেরোতে দেখে ধরণী খানিকটা ঘাবড়ে যায়। সে নানানভাবে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অবশেষে যখন সে বুঝতে পারে যে এরা তো থামবার কোনো নামই নিচ্ছে না, এরা যেন একেবারেই দুজনকে শেষ করে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে, যেন প্রাণের শেষ নিঃশ্বাসটুকু না ত্যাগ করা পর্যন্ত ওদের শান্তি নেই। এত কিসের রাগ তাদের আমাদের ওপর? এই ভেবে তারা দুজনে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে সেখান থেকে পালানোর চেষ্টা করে। বাড়ির দিকে ফিরলে তাদেরকে ধরা সহজ হয়ে যাবে আর, তাই এখান থেকে বেরিয়ে কোনো জঙ্গলের ভেতরে গা ঢাকা দেওয়ার চিন্তা করেই তারা সেখান থেকে পালিয়ে যেতে চাইল। কোনো রকমে মোড়লের বাড়ি থেকে পথে বেরিয়ে চোখ কান বুজে দুজনেই প্রাণপণে দৌড় লাগালো। কিন্তু ততক্ষণে যে কয়জন লাঠিধারী মানুষ তাদেরকে একটু আগেই পেটাচ্ছিল, তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন লাঠিধারী মানুষ জড়ো হয়ে গেছে, আর সকলে মিলে ওদের দুজনকে মেরে ফেলার উদ্দেশ্যে তাড়া করে চলেছে পেছন থেকে। বেশ অনেকক্ষণ দৌড়ানোর পর তারা দুজনেই গ্রামের শেষ প্রান্তে সেই বটগাছটার নিচে এসে দাঁড়ালো। ক্রমাগত দৌড়ে আসার কারণে তাদের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। তাই খানিকটা জিরিয়ে নিতেই সেই বটগাছের নিচে দুজনেই ধপ করে বসে পড়ল। আর ঠিক ওই বটগাছটার নিচেই প্রত্যেকবারই গ্রামের সভার আয়োজন করা হতো। শরীরে লাঠির আঘাত খেয়ে আর অনেকক্ষণ দৌড়ানোর কারণেই তারা দুজনেই অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে। তাদের শরীর যেন আড়ষ্ট হয়ে গেছে।
সেখান থেকে ওঠবার সামর্থ্যটুকু নেই। ওদিকে লাঠিধারী মানুষের দল ততক্ষণে বটগাছের নিচে পৌঁছে আবার তাদের ওপর লাঠির জোরালো আঘাতের বৃষ্টি শুরু করল। তাতেও যখন তাদের মন ভরল না, তখন দুজনকে বট গাছের সঙ্গে বেঁধে অনবরত গণপিটুনি দিয়েই চলল। ধীরে ধীরে এক সময় দুজনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইহলোক ছেড়ে পরলোকে গমন করল। পড়ে রইল শুধু তাদের নিথর দেহ দুখানি। কিন্তু তাতেও যেন লাঠিয়ালদের মন ভরল না। তারা মারা যাওয়ার পরেও সেই নিথর দেহের ওপর ক্রমাগত লাঠির আঘাত বেশ কিছুক্ষণ ধরে তারা চালিয়ে গেল। তারপর মৃতদেহ দুটিকে ওইভাবেই গাছের সঙ্গে বেঁধে রেখে লাঠিয়ালরা বাড়ির অভিমুখে রওনা হলো। পরদিন সকালে গ্রামের মোড়ল সকল গ্রামবাসীকে ডেকে জানালো যে ওরা দুজন ভালো লোক ছিল না। তারা গ্রামের বাচ্চাদের চুরি করার উদ্দেশ্যে এখানে এসেছিল। নানান রকম ভাবে বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে নিজেদের আয়ত্তে আনবার চেষ্টা করছিল। সেই কারণেই তিনি তাদের ওই পরিণতি করেছেন। গ্রামবাসীরা এই কথা শুনে মনে মনে বেশ খুশি হল। তারা ভাবল, যাক, আপদ বিদেয় হয়েছে, আর কোনো ভয় নেই। এরপরে ধীরে ধীরে আরো 1 মাস কেটে গেল। এখন যে ঘটনাটার কথা বলবো সেটা ওই ঘটনার ঠিক 1 মাস পরের কথা। গ্রামের একজন ফেরিওয়ালা টাইপের ব্যবসাদার ছিল। তার নাম ছিল কালীপ্রসাদ। পোড়া মাটির তৈরি হাড়ি, কলসি ইত্যাদি ঘরোয়া প্রয়োজনীয় সামগ্রী সে একটি গরুর গাড়িতে চাপিয়ে গ্রামে গ্রামে বিক্রি করে বেড়ায়। প্রতিদিন সকালেই সে গ্রাম থেকে মালপত্র নিয়ে বেরিয়ে যেত। সারাদিন ব্যবসা করে ফিরতে ফিরতে তাই প্রায় রাত হয়ে যেত। অবশিষ্ট কিছু মালপত্র গরুর গাড়িতে বোঝাই করে একদিন সে গ্রামের সীমানা পেরিয়ে গ্রামে প্রবেশ করছিল। যেই জায়গাটা দিয়ে সে গ্রামে প্রবেশ করছিল ঠিক ওইখানেই দাঁড়িয়ে থাকে ওই বিরাট আকারের বটগাছটা। সেই বটগাছেরই পাশ দিয়ে সেদিন সে ফিরছিল। হঠাৎ তার গরুর গাড়ির বলদ দুটি বটগাছটার নিচে এসেই কেন জানি না দাঁড়িয়ে পড়ল। কালীপ্রসাদ রাগে গজগজ করে উঠল। শেষে চেঁচামেচি শুরু করে দিল সে। চল চল বলে হাতের পাঁচন দিয়ে 2-4টে ঘাও বসালো বলদগুলোর পিঠে। কিন্তু বলদ কোনো মতেই গাড়ি টেনে নিয়ে যাওয়ার কিছু মাত্র ইচ্ছা প্রকাশ করে না। এমন মনে হয় যেন হঠাৎ বলদ দুটির পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। ঠিক তখনই আচমকাই বটগাছের পেছন থেকে একটা আওয়াজ শোনা গেল। কে একজন বলল, কি হলো, গরু আর আগে যেতে চাইছে না নাকি? কালীপ্রসাদ বেশ খানিকটা অবাক হলো। এই ভর সন্ধেবেলায় গাছের পেছন থেকে কে ডাকে? তারপর হঠাৎ বট গাছের পেছন থেকে একটা মানুষের মূর্তিকে সে নিজের দিকে এগিয়ে আসতে দেখল। মানুষটা যখন কালীপ্রসাদের একেবারে সামনে এসে দাঁড়ালো তখন সে বুঝল যে ওটা আর কেউ নয়, ও তাদের গ্রামেরই ছেলে শম্ভু। হাতে একটা জ্বলন্ত বিড়ি ফুঁকতে ফুঁকতে শম্ভু কালীপ্রসাদকে বলল যে, দেখ ভাই, তুই প্রতিদিন এতটা পথ অতিক্রম করে আসিস। তোর বলদ দুটো সেই সকালে ভারী মালপত্র বোঝাই করে গাড়িটা টানতে শুরু করে। সারাদিনে কোনো বিশ্রামই পায় না, তাই হয়তো খানিকটা ক্লান্ত হয়ে পড়েছে। অত চিন্তা করিস না, নে একটা বিড়ি ধরা, তারপরে শান্তভাবে এখানে বসে এটা শেষ কর। ততক্ষণে তোর বলদগুলো আর একটু জিরিয়ে নি, তারপর না হয় আবার রওনা দিবি। কালীপ্রসাদ মনে মনে ভাবল, শম্ভু তো ঠিক কথাই বলছে। সত্যি তো, বলদ দুটো হয়তো অত্যন্ত হাঁফিয়ে উঠেছে, তাই আর আগে যেতে চাইছে না। এই ভেবে সে শম্ভুর কাছ থেকে একটা বিড়ি দিয়ে সেটা জ্বালিয়ে টানতে শুরু করে। শম্ভু তখন পাশেই দাঁড়িয়েছিল। হঠাৎ বলদ দুটো 2 পা সামনের দিকে এগিয়ে গেল। তাই কালীপ্রসাদ পেছন দিকে ঘুরে শম্ভুকে উদ্দেশ্য করে বলল যে, গরুগুলো আবার চলতে শুরু করেছে রে শম্ভু, আমি তাহলে আসি।
তুইও আরামসে বাকিটা শেষ করে তারপরে আয়, বুঝলি? এই বলে কালীপ্রসাদ সামনের দিকে চলতে শুরু করল। সামনে সোজা রাস্তা। 200 কি 250 মিটার এগোনোর পরে হঠাৎ কালীপ্রসাদের নজর পড়ল সামনের রাস্তা দিয়েই সাইকেলে করে কেউ একজন এগিয়ে আসছে। কালীপ্রসাদ বোঝার চেষ্টা করল যে সামনে ওটা কে আসছে। ধীরে ধীরে যখন সাইকেলটা কালীপ্রসাদের গরুর গাড়ির একেবারে কাছে এসে পড়ল, তখন খানিকটা ভয়ে, কিছুটা কৌতূহলে আর বেশ কিছুটা ঘাবড়ে গিয়ে কালীপ্রসাদ হঠাৎ তার গরুর গাড়ি সেইখানেই দাঁড় করিয়ে দিল। কারণ সামনে সাইকেলে চেপে যে আসছিল সে হলো একটু আগে তার সঙ্গে দেখা হওয়া গ্রামের ছেলে শম্ভু, এবং তার সাইকেলের পেছনে রয়েছে তার স্ত্রী কমলা। কালীপ্রসাদের অবাক বিস্ময় ভাবটা মনের ভেতরে মাত্রা ছাড়িয়ে গেল। সে মনে মনে ভাবল, এটা কি করে সম্ভব? একটু আগেই তো পেছনে বটগাছের নিচে তার সঙ্গে শম্ভুর দেখা হয়েছে। কিছুটা এগিয়ে আসতে না আসতেই সে সাইকেলে করে তার স্ত্রীকে নিয়ে আবার এইদিকেই কোথায়, কিভাবে আর কেনই বা এগিয়ে চলেছে? কালীপ্রসাদের মনের ভেতরে সমস্ত কিছু তালগোল পাকিয়ে গেল। তখন সামনে থেকে শম্ভু হঠাৎ বলে উঠল, কি ব্যাপার কালী, এরকম হঠাৎ করে মাঝপথে থমকে দাঁড়ালি কেন? তখন কালীপ্রসাদ ভ্যাবা চাকা খেয়ে বলল, আরে তুই একটু আগেই পেছনের ওই বটগাছের নিচে বসে বিড়ি খাচ্ছিলি না? তো এত তাড়াতাড়ি এদিক দিয়ে মানে কোথা দিয়ে এলি আবার? তার উপর জামা কাপড়ও এত তাড়াতাড়ি পাল্টে ফেললি কি করে? কালীপ্রসাদের কথা শুনে শম্ভু হাসতে লাগলো। হাসতে হাসতে সে বলল, আরে ভাই, আমি এই ভর সন্ধেবেলায় বটগাছের নিচে বসে বিড়ি ফুঁকতে যাব কেন রে? আমার বউ অন্তঃসত্ত্বা, 9 মাস পার হয়ে গেছে, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। এখন পেটে ব্যথা উঠেছে, তাই শহরের হসপিটালের দিকে নিয়ে যাচ্ছি ওকে। তা তুই বল, এরকম অবস্থায় আমি গাছের নিচে বসে বিড়ি কেন ফুঁকবো? মনে হয় আজ তুই কোনো নেশা টেশা করেছিস। কি দেখতে কি দেখেছিস কে জানে। যা যা, বাড়ির দিকে যা, আমিও দেখি, দেরি হয়ে যাচ্ছে এদিকে, সময় মতো হসপিটালে পৌঁছতে হবে। এই বলে শম্ভু সাইকেল নিয়ে সামনের দিকে এগিয়ে চলল। কিন্তু কালীপ্রসাদের মাথায় তখন অনেকগুলো প্রশ্ন আর নানান রকমের উদ্ভট চিন্তাভাবনা ক্রমাগত তোলপাড় করে চলেছে। ঘটনাটার কোনো যথাযথ যুক্তি আবিষ্কার করতে না পেরে বেশ চিন্তিত মুখে সে নিজের বাড়ি গিয়ে সেদিন পৌঁছল। বাড়িতে ঢুকে সে তার বলদ দুটিকে গাড়ি থেকে খুলে খানিকটা খড় খাওয়াবার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় গ্রামের মোড়ল কালীপ্রসাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল। কালীপ্রসাদকে চিন্তিত দেখে মোড়ল জিজ্ঞাসা করলেন যে তার চিন্তার কারণ কি। তখন কালীপ্রসাদ সমস্ত ঘটনাটা মোড়লের কাছে খুলে জানালো। ঘটনাটা শোনার পর মোড়ল বলল যে, হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা যদি সত্যি ঘটে থাকে তাহলে এ তো ভারী চিন্তার বিষয় বটে। সত্যি সত্যি যদি এমন হয়ে থাকে তাহলে কালকেই সভা ডাকা হোক, সকলের সাথে আলোচনা করে এর একটা বিহিত করতে হবে। শম্ভুর মতো দেখতে কোনো মানুষ বা কোনো বহুরূপী কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে গ্রামের ভেতরে ঢুকে যায়নি তো। সুতরাং পরদিন সকালে আবার সভা ডাকা হলো। কিন্তু সেই দিনকার সভায় কয়েকজন মানুষের বক্তব্য অনুসারে যে ঘটনা পরিস্ফুট হলো তা শোনবার জন্য গ্রামের আর বাকি সকল মানুষরা একেবারেই প্রস্তুত ছিল না। কালীপ্রসাদের দেখা বহুরূপী সে মানুষের মতো গ্রামের আরো অনেকেই ঠিক ওই রকম বহুরূপী মানুষ বিগত কয়েকদিন যাবৎ দেখে এসেছে। যেই মানুষটার সঙ্গে ঠিক কিছুক্ষণ আগেই সাক্ষাৎ হয়েছিল ওই মানুষটাই আবার সামনে থেকে দেখা দিয়েছে, এমন ঘটনার সাক্ষী গ্রামবাসীদের মধ্যে অনেকেই হয়েছে। এছাড়াও সন্ধ্যের পরে ওই বটগাছের নিচের পথ দিয়ে আসার কারণে বেশ কয়েকজনের হঠাৎ শারীরিক অবনতি দেখা দিয়েছে। কেউ কেউ উদ্ভট ধরনের কোনো জন্তু বা জানোয়ারের দেখাও পেয়েছে। আবার কেউ কেউ ওই বটগাছের পেছন থেকে অস্বাভাবিক রকমের চিৎকার বা কান্নার আওয়াজও শুনতে পেয়েছে।
এই সমস্ত ঘটনার বিবরণ শুনে গ্রামের মোড়ল বেশ চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, এ তো ভারী আজব ঘটনা। দিনের বেলা কেউ কিছু দেখতে বা শুনতে পায় না, অথচ রাতের আঁধারেই কেন এই সমস্ত উদ্ভট কাণ্ড কারখানাগুলো ওই একই জায়গাতে বারবার ঘটে? ব্যাপারটা যখন এতদূর গড়িয়েছে, তখন গ্রামবাসীরা সকলেই সন্ধ্যের পর ঘর থেকে বাইরে বেরোনো বন্ধ করে দাও। শুধুমাত্র খুব জরুরি কাজ ছাড়া কেউ সন্ধ্যের পর নিজের বাড়ি থেকে বাইরে বেরোবে না। এই বলে গ্রামের মোড়ল সভা সেখানেই শেষ করে দিলেন। তারপর যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। পরদিন সকালের ঘটনা। গ্রামেরই একজন জঙ্গলে কাঠ কাটার জন্য সকালবেলা ওই পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে চেঁচাতে চেঁচাতে উল্টো দিকে আবার গ্রামের ভেতরে এসে হুলুস্থুল একটা কাণ্ড বাঁধিয়ে বসল। তার চেঁচামেচিতে গ্রামের অনেক মানুষেরই ঘুম ততক্ষণে ভেঙে গেছে। সকলে একত্র হয়ে এক জায়গায় জড়ো হলো। তারপর কাঠুরিকে জিজ্ঞেস করল যে কি হয়েছে, সকালবেলা করে তার এত চেঁচামেচির কারণ কি? কাঠুরে কাঁপা কাঁপা গলায় তখন যা বলল, তা শুনে গ্রামবাসীদের চোখ কপালে উঠে গেছে। কাঠুরে বলল যে সে একটু আগেই ওই বটগাছের নিচে শম্ভু আর তার অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখে এসেছে। কাঠুরের কথা শুনে সবাই ঘাবড়ে গেল। তৎক্ষণাৎ সেখান থেকে দৌড়তে দৌড়তে সেই বটগাছের নিচে এসে সকলে জমায়েত হলো, যেখানে প্রত্যেকবার সভা ডাকা হতো। আর সেখানে পৌঁছে সত্যি সত্যি তারা দেখতে পেল শম্ভু আর তার স্ত্রীর মৃতদেহটা সেখানে মাটিতে লুটিয়ে পড়ে আছে। আর তাদের দুজনেরই শরীরে লম্বা লম্বা জমাট বাঁধা কালশিটে রক্তের দাগ লেগে রয়েছে, যেন কোনো শক্ত লাঠি দিয়ে প্রচণ্ডভাবে পেটানো হয়েছে তাদের দুজনকে। গ্রামবাসীরা সকলেই প্রচণ্ডভাবে আতঙ্কিত হয়ে পড়ল। এরপর থেকে সত্যি সত্যি সেই গ্রামের প্রত্যেকেই সন্ধ্যের পরে ঘর থেকে বাইরে বেরোনো একেবারেই বন্ধ করে দিল। কিন্তু একেবারেই বন্ধ করা কি সম্ভব? প্রয়োজনে অনেককেই সন্ধ্যের পরে বাড়ির বাইরে বের হতে হতো। কিন্তু যে একবার সূর্যাস্তের পর ওই গ্রামে ঘরের বাইরে পা রাখত, সে আর জীবিত কখনোই বাড়িতে ফিরতে পারত না। মাত্র 20 দিনের মধ্যেই 65 জনের মৃত্যু হয় ওই গ্রামে, এবং প্রত্যেকেরই শরীরে লাঠি দিয়ে পেটানোর মতন লম্বা লম্বা কালশিটে রক্তের ছাপ। চোখের সামনে এইরকম নির্মম মৃত্যু মিছিল দেখে গ্রামবাসীরা আতঙ্কে শিহরিত হয়ে একটা সিদ্ধান্তে উপনীত হল যে তারা এই গ্রামে আর থাকবে না। এরপর প্রায় 70 থেকে 75% মানুষ সেই গ্রাম ছেড়ে দূরে অন্য কোথাও পালিয়ে যায়, আর বাকি 25 থেকে 30% মানুষ ওই গ্রামেই থেকে যায়। তারা আজও জেলখানার কয়েদির মতোই সেই গ্রামে বাস করে চলেছে। দিনের বেলায় তো স্বাভাবিকভাবেই তারা বাড়ি থেকে বেরোয় এবং ওই পথে চলাফেরাও করে, কিন্তু সন্ধ্যের আধার ঘনিয়ে এলে প্রত্যেকটি বাড়ির মানুষই তাদের ঘরের দরজা বন্ধ করে দেয়। যত প্রয়োজনই হোক না কেন, যত বড়ই কাজ থাকুক না কেন, সূর্যাস্তের পর কেউ বাড়ির বাইরে পা রাখে না। রাতের আধারে একটা শ্মশানপুরীর মতোই খাঁ খাঁ করে সমগ্র গ্রামটা। এখন গ্রামবাসীরা প্রত্যেকেই এটা জানে যে সেই বটগাছটার নিচে ধরণীধর আর তার স্ত্রীর আত্মা আজও অতৃপ্ত অবস্থায় চলাফেরা করে। আজ থেকে 100 বছর আগে তাদের সাথে ঠিক যেই ঘটনা ঘটেছিল, আজীবন কাল ধরে ঠিক সেই ঘটনাই তারা ওই গ্রামবাসীদের ওপর প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে সর্বনাশা খেলায় মেতে থাকতে চায়। যদি কেউ বাঁচতে চাও, তাহলে সূর্যাস্তের পর নিজের ঘরে বন্ধ থেকো। যদি তুমি বাইরে বেরিয়েছ কি বাইরে থেকে গ্রামে প্রবেশ করেছ,
তাহলে ধরণীধর আর ইপ্সিতার আত্মা তোমায় ছাড়বে না। ঘটনাটা শুনতে ভীষণ আজব মনে হলেও এটাই সত্যি। গ্রামটা অত্যন্ত ছোট বলে হয়তো এর কথা আপনারা এর আগে কখনো শোনেননি, বা ওই গ্রামের মানুষগুলো চায় না যে তাদের গ্রামের নামের সঙ্গে হন্টেড কথাটা যুক্ত হোক, তাই তারাও বাহ্য জগতে এই ঘটনাটার কথা প্রচার করেনি। যাই হোক, আশা করছি আজকের এই রোমহর্ষক কাহিনীটি আপনাদের ভালো লেগেছে। আমাদের কমেন্ট বক্সে কমেন্ট